দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা। আজকে আমাদের অতিথি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব চৌধুরী, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। শুরুতে অভিনন্দন আপনাকে। বিএনপি তার যে নতুন কমিটি ঘোষণা করেছে সেখানে তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আপনি নতুন সদস্য হিসেবে অভিষিক্ত হয়েছেন। আপনাকে অভিনন্দন। এবং আমরা শুরু করতে চাই সেটা দিয়েই, এই নতুন দায়িত্ব এবং বিএনপির মতো একটি বড় দল যেখানে স্থায়ী কমিটি থেকে এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে, এই জায়গায় আপনার আশাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা আপনার প্রত্যাশাটা কি, স্বপ্নটা কি? না, নীতি নির্ধারণী আমার রাজনৈতিক জীবনে আসার পেছনে চিন্তায় ছিল যখনই আমি এসেছি না 91-এ 91-তে যখন আসি, আমার শুরুতেই আমার ইচ্ছা ছিল রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা এবং দলের জন্য, দেশের জন্য আমার ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু সম্ভব সেইখানটায় কাজ করা। তো সেদিক থেকে আমি আনন্দিত দলের এই পর্যায়ে আমাকে স্থান দেওয়ার জন্য, এবং মাননীয় চেয়ারপারসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্বভাবতই দিনের শেষে তো রাজনীতি যে নীতি নির্ধারণ যেখান থেকে করা হয়, জনগণের প্রত্যাশা কিন্তু পূরণের জায়গা হচ্ছে সেখান থেকে, আর বাকিটা হচ্ছে সেটা বাস্তবায়ন করা। তো সুতরাং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখান থেকে শুধু দলীয় সিদ্ধান্ত নয়, জাতীয় সিদ্ধান্ত কিন্তু এখান থেকে আসা সুযোগ আছে। আপনি অর্থনীতিটাও বোঝেন, ফলে বিশেষ কোনো স্পেসিফিক দায়িত্ব আপনি পেয়েছেন নাকি ওভারঅল? না, স্ট্যান্ডিং কমিটিতে তো বিশেষ দায়িত্বপ্রাপ্ত কেউই নেই, সবাই সার্বিক নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে। তো সেখানে অবশ্য বিভিন্ন সদস্যদের বিভিন্ন জায়গায় তাদের একটা স্ট্রেংথ তো আছে সবাই। অনেকে সিনিয়র লয়ার আছে এবং পেশাজীবী আছে, বিভিন্ন পর্যায়ে আছে। আমার ক্ষেত্রে যেটা, আমি স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করেছি বিগত দিনে, এবং সেটার সাথে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা সংযোগ আছে, যোগসূত্র আছে। সুতরাং দুটো মিলিয়ে তো আমি চেষ্টা করব সেই পার্টিকুলার এরিয়াতে যদি কিছু করা সম্ভব হয় সেদিকটা অবশ্যই আমি চেষ্টা করব। অনেকেই বলছেন যে বিএনপি স্মরণকালের সবচেয়ে খারাপ সময় এখন পার করছে। দীর্ঘদিন ধরে দলটি ক্ষমতার বাইরে, দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন সহ অনেকগুলো মামলা চলমান, রাজপথ আন্দোলনের সুযোগ নাই বিএনপির দাবি অনুযায়ী, কারণ পুলিশি হয়রানি নানা রকম। এই বাস্তবতায় এই কমিটি আসলে দলে গতি আনতে পারবে বলে আপনি মনে করেন? আপনি দেখুন, এই কমিটির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এবং বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি প্রথমবারের মতো একটি নতুনত্ব এসছে এই কমিটিতে। সেটা হচ্ছে 13% মহিলা নেতৃত্ব এখানে উঠে এসেছে। সেটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। তরুণ নেতৃত্ব উঠে এসেছে একটা বড় পর্যায়ে, পেশাজীবীরা অনেকেই এই কমিটিতে এসছে, সংখ্যালঘুদের একটা সংখ্যা এখানে অনেক বেড়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলের যারা অবদান রেখেছেন, যারা ত্যাগ করেছেন, ত্যাগী নেতাকর্মীদের এখানে একটা অবস্থান হয়েছে। বিএনপি সংগঠন হিসেবে, দল হিসেবে বিএনপি এখন কেমন আছে, এই প্রশ্ন যদি করি সেটির উত্তর কী হবে? বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দল, এবং বিএনপির দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ আজকে যেখানে এসছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, যদিভাবে রাজনৈতিক দিক থেকে আমরা আবার পিছিয়ে পড়েছি, কিন্তু এগুলো তো বিএনপির সংস্কারের মাধ্যমে, বিএনপির দল হিসাবে যে সংস্কারগুলো এনেছে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সেটারই সুফল কিন্তু এখনও চলছে। কিন্তু এই কমিটি নিয়ে অনেকের আবার অভিযোগও রয়েছে যে এই কমিটিতে আঞ্চলিক নানা রকম সংকট আছে। তারপরে হচ্ছে এই কমিটিতে অনেকেই বাদ পড়েছেন যারা দলের পরীক্ষিত বা ত্যাগী নেতাকর্মী। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনার চট্টগ্রামের রাজনীতিতেও স্বভাবতই বড় দল অনেক মানুষ ছিলেন, অনেকে বাদ পড়েছেন, তারা এটিকে বলছেন যে আপনারা অনেকে ম্যানিপুলেট করেছেন। এটা তাদের অভিযোগ, আপনি এটাকে কীভাবে খণ্ডন করবেন? আপনি দেখুন, রাজনীতি কেন কোনো সরকারি চাকরি নয়, কিন্তু রাজনীতি আমাকে ধরে নিতে হবে যে সরকারের চাকরিতে যেভাবে পদোন্নতি হয় ধাপে 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 ধাপে, রাজনীতি কিন্তু সেরকম কোনো বিষয় নয়। এখানে হচ্ছে আপনার রাজনৈতিক মেধা, আপনার জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি আপনার আনুগত্য এবং অবদান,
এবং আপনার ব্যক্তিগতভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা, আপনার মেধা, এবং সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতি। জনাব খসরু চৌধুরী, আমরা আপনার সঙ্গে আরও কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি কথা বলবো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। আপনি বলছিলেন যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির হওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা কিন্তু এই উপমহাদেশের রাজনীতি বা বাংলাদেশের মূলধারার যে রাজনীতি, সেখানে কিন্তু ব্যক্তিকে কেন্দ্র করে রাজনীতি আবির্ভূত হয়। সেটা একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিংবা আমরা 111-এর সময় দেখলাম যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াই কিন্তু দুটো দলের মূর্ত প্রতীক হয়ে গেল, এবং সেটিকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আবির্ভূত হচ্ছে। ফলে সেই ব্যক্তির যে ইমেজটা, সেটি থেকে বের হয়ে আসারও সুযোগ আছে কি? না, ব্যক্তি ইমেজ তো থাকবেই। শুধুমাত্র ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে সব কিছু তো হওয়া সম্ভব নয়। কিন্তু সেই ব্যক্তিগুলো যত বড়ই নেতা হোক, যত উচ্চ পর্যায়ের নেতা হোক, সে ব্যক্তির যদি যোগ্যতা, মেধা, গ্রহণযোগ্যতা এবং অবদান, আনুগত্য, এই সবগুলো বিষয় কিন্তু একসাথে বিবেচনার মধ্যে আসবে। বয়স নিয়ে আসলে বয়সের রাজনীতি তো এখন আর নাই, এটা তো আমি আগেই বলেছি। অ্যাজ ইমেজ ব্যক্তি তো অনেকেই আছে, হ্যাঁ, সেটাকে আপনি কাজে লাগিয়ে করতে হবে। এবং সেই ব্যক্তি হিসেবে তো অনেকেই রাজনীতিতে আছে আসলে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, ব্যক্তি হিসেবে রাজনীতিতে অনেক লোক আছে, অনেক পুরনো লোক আছে যাদেরকে সবাই চিনে, জানে, শুনে, কিন্তু তারা তো আর এর অর্থ এই নয় যে তারা ওই যে যে দায়িত্বগুলোর যেখানে আপনাকে পারফরমেন্স বেসড হতে হয়, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা। এবং দলগুলো সেটা অনুধাবন করতে পারছে, কারণ আগের মতো সেই রাজনীতিবিদদের কাছে এক্সপেকটেশনও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে জনগণের। আপনি আগের মতো সেই একটা বললেন যে রেটোরিক্সের মাধ্যমে যে সমস্ত রাজনীতি, এখন আপনার সেটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য, আপনার ন্যারেটিভ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য। অনেকেই বলছেন বিএনপির কমিটি অনেক বড় হয়ে গেছে। এত বড় কমিটি দিয়ে বিএনপি আসলে কি করবে? কারণ সাম্প্রতিক সময়ের আন্দোলনগুলোতে 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির লোকজনকে মাঠে নামাতে পারেনি, কিংবা নামে নাই। সেখানে এত বড় কমিটি না, কমিটির আকার তো এই জন্য বড় হয়নি, মাত্র 120 জন বেড়েছে গত বেড়েছে। আপনি দেখুন, বিগত দিনে আমাদের কাউন্সিলগুলো হতে পারে নাই বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই পরিপ্রেক্ষিতে। এবং সেই ক্ষেত্রে আপনার সেখানে একটা যানজট তো হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের সংখ্যা বেড়েছে এই জন্য, আমি যেটা আগেই বলেছি আপনাকে, এখানে মহিলা নেতৃত্ব অনেক বেড়ে গেছে, তরুণ নেতৃত্ব বেড়ে গেছে, সংখ্যালঘুরা বেড়ে গেছে, পেশাজীবীরা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কাউন্সিল হতে পারেনি, বিগত দিনে একটা যানজট হয়েছে। এবং অন্যান্য যারা বিগত দিনে কমিটিতে যেভাবে স্থান পাওয়ার কথা পায়নি, তাদেরকে এবার নতুন করে যোগ করা। সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে গিয়ে কেঁদে ফেলেছেন, তার নেতাকর্মীদের দুঃখ দুর্দশা বা কথা বর্ণনা করতে গিয়ে, মামলা হামলা ইত্যাদি নিয়ে। কিন্তু দলের প্রধান ব্যক্তি, অন্যতম প্রধান ব্যক্তি তিনি, তার কান্না কি আসলে দলীয় নেতাকর্মীদেরকে উৎসাহিত করবে, নাকি আবার খানিকটা বিপন্নও করতে পারে? আপনার মূল্যায়ন কি? না, এটা তো হচ্ছে, এটা কি করবে সেটা বড় কথা নয়। এটা তো আসল চিত্র বাংলাদেশের, যে ধরনের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, জুলুম, হত্যা, গুম যেভাবে চলছে। লক্ষ লক্ষ মানুষ বাড়ি করে যেতে পারছে না, তাদের চাকরি করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, জেলের মধ্যে বসে আছে, পলাতক অবস্থায় আছে। দেশ যেই ধরনের যেই সংকটের মাধ্যমে, যে নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে দেশ যাচ্ছে, এখানে তো আমার মনে হয় উনি তো খোলাখুলি কেঁদেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাদের হৃদয়ের মধ্যে তাদের কান্না চলছে সবসময়। কিন্তু আপনারা 5 জানুয়ারি নির্বাচনে গেলেন না, আবার তারই কয়েকদিন পরে অনেকগুলো স্থানীয় সরকারের নির্বাচন, সিটি কর্পোরেশন বলি বা ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সেখানে গেলেন। ফলে এক ধরনের সমালোচনা আছে যে 5 জানুয়ারি নির্বাচনে না যাওয়াটা বিএনপির একটা নীতিগত ভুল ছিল। দলীয় ফোরাম কি মনে করেন, বা আপনাদের মূল্য? না, ভুল তো মোটেই ছিল না। আপনি জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে একটা ব্যবধান আছে। স্থানীয় সরকার নির্বাচনে সরকার বদল হয় না, জাতীয় নির্বাচনে সরকার বদল হয়। এবং যে ধরনের জাতীয় নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনে কোনো গণতন্ত্রকামী দল
অংশগ্রহণ করতে পারে না। কোনো যারা যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে না। সেটা আমরা দেখেছি কীভাবে হয়েছে, এবং পরবর্তীতে যে স্থানীয় সরকারে আমরা যে অংশগ্রহণ করেছি সেটা আবার পুনর্বার বাংলাদেশের মানুষ দেখেছে আসলে বাংলাদেশে বর্তমানে নির্বাচন বলে আর কিছু নেই। পরবর্তী জাতীয় নির্বাচনে আপনার দল যাবে? আমরা তো একটি গণতান্ত্রিক দল। বিএনপি একটা এমন দল যেটা একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র পুনর্বার বাংলাদেশে স্থাপন করেছে, এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনের মাধ্যমে সরকার বদল সেটাই গণতন্ত্রের নিয়ম, এবং দেশে যদি একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়, আমার মনে হয় আমরা কেন সবাই অংশগ্রহণ করা উচিত, এবং সেটা নিশ্চিত করতে হবে যে কি বাংলাদেশে জনগণের ভোট, তারা ভোট দিতে পারবে, এবং তাদের ভোট দেওয়ার পরে তাদের ভোটের অধিকারের প্রতিফলন যে ফলাফলে প্রতিফলিত হোক। জনাব চৌধুরী, অনেকেই বলেন যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যদি সপরিবারে হত্যার ঘটনা না ঘটতো তাহলে হয়তো বিএনপির রাজনীতিরই হয়তো হতো কিনা অনেকেই জানেন না, কারণ বিএনপির জন্মই তারপরে। ফলে সেই প্রেক্ষাপটের সঙ্গে অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এক ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ আছে, যদিও সেটির যে বিচার কার্য হয়েছে সেখানে তাকে অভিযুক্ত করা হয়নি। এ প্রসঙ্গে আপনার মূল্যায়ন শুনবো, তার আগে আবারও ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার বিরতির পর। আমরা কথা বলছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে, যে আমরা অনেকেই বলছিলেন যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে তার সপরিবারে যে নির্মম হত্যাযজ্ঞ, সেখান থেকেই বিএনপির রাজনীতির আসলে শুরু, এবং অনেকেই বলেন যে 15ই আগস্ট না হলে হয়তো বিএনপির জন্মই হতো না। এই প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? এবং অনেকের অভিযোগও সেদিকে ইঙ্গিত করেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও আপনার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকতে পারে বা ছিল। দেখুন, শুধু রাজনীতি নয়, সব কিছুতে একটা কথা আছে, প্রকৃতি শূন্যতা পূরণ করে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা তখন যদি একটু বিবেচনা করি আমরা, তখন কি ছিল? সেটা ছিল একদলীয় শাসন, তার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল পুরোপুরিভাবে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র সব বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছিল 4টি সরকারি ছাড়া, এবং আইনের শাসনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এমনকি নিয়োগ, বিচারপতি নিয়োগ পর্যন্ত সরকারের হাতে নেওয়া, মানে সরাসরিভাবে প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয়েছিল। এছাড়া বিভিন্ন বাহিনী, যে রক্ষী বাহিনী দিয়ে যে ধরনের নিপীড়ন নির্যাতন, যে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, এই শূন্যতা তো পূরণ হতেই হতো। এবং আমি মনে করি একটা রাজনৈতিক শক্তি এই শূন্যতা পূরণ করার প্রয়োজনীয়তা দেশবাসী তখন বোধ করেছিল, বিধায় পরবর্তীতে বিএনপি জন্ম নিয়েছে, এবং জনগণের কাছে একটি এখনও পর্যন্ত আজ অবধি এটা একটি জনপ্রিয় দল হিসাবে, গ্রহণযোগ্য দল হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় মানুষ সেই যে তাদের ভোটাধিকার ফিরে পাওয়া, আইনের শাসন ফিরে পাওয়া, সংবাদপত্র স্বাধীনতা ফিরে পাওয়া, মানবাধিকার ফিরে পাওয়া, এটা মানুষের মনের গভীরে স্থান নিয়েছে, যে কারণে বিএনপির এখনও পর্যন্ত গ্রহণযোগ্যতা জনগণের কাছে অনেক বেশি। কিন্তু সেই হত্যাকাণ্ডটা তো নির্মম এবং পৈশাচিক, এবং সেই হত্যাকাণ্ডের পেছনে কি জিয়াউর রহমানের বা ওই সময় অন্য অনেক সামরিক কর্মকর্তার তো যোগসাজশ ছিল, জিয়াউর রহমানেরও ইন্ধন ছিল কিনা? কারণ উনি তো আলটিমেটলি এটার সবচেয়ে বড় প্রফিটটা বিএনপি পেয়েছে শেষ পর্যন্ত। এটার অর্থ এই নয় যে এর পেছনে কে ছিল, আমরা এটা তো স্পেকুলেট করার কোনো ইস্যু নেই। কারা ছিল এটা সবাই জানে, এবং এটা আমার মনে হয় এটা আদালতে প্রমাণ হয়েছে, এটার বিচার হয়েছে। সুতরাং নতুন করে এটা আলোচনা করে বিএনপিকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বিতর্কিত করার সুযোগ নাই। এখন তো বাংলাদেশে অনেক কিছু হচ্ছে, সুতরাং আমি সেই ব্যাপারে কোনো মতামত দিতে গেলে তো অনেক কথা বলতে হবে। কিন্তু কথা হচ্ছে, আপনি এই সব বিষয়ে যদি রাজনীতি করতে যান, শেষ পর্যন্ত এটা বুমেরাং হয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। যে এখন পর্যন্ত জঙ্গি হামলার সঙ্গে যাদের সম্পৃক্ততা, ইন্ধন, নানাভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দেওয়া, তার সঙ্গে একটি রাজনৈতিক দল খুবই প্রত্যক্ষভাবে জড়িত বলা যায়, সেই দলটি হচ্ছে জামাত ইসলামী। যুদ্ধাপরাধের অভিযোগ আছে দলটির বিরুদ্ধে, এবং তার একাধিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেই বিচার প্রক্রিয়াটি চলছে। এবং বিএনপির সঙ্গে আপনাদের একটি রাজনৈতিক ঐক্য এখনও রয়েছে,
আপনার দলের অনেক শুভাকাঙ্ক্ষী দলের একদম শীর্ষ পর্যায়ে আলোচনায় এসছে এবং বিএনপি চেয়ারপারসন যখন এই জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিলেন, তিনি বিএনপি বারবারই স্পষ্ট করেছে এটা বিএনপির ডাক, এটা কোনোভাবেই তাদের যে রাজনৈতিক তার ডাক না। প্রশ্ন হলো এই জামাত ইসলামী বিএনপির জন্য এত অপরিহার্য কেন? যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যে অ্যালায়েন্সগুলো হয়, আমাদের কিন্তু সবগুলো অ্যালায়েন্স কিন্তু রাজনৈতিক এবং আদর্শিক কিন্তু অ্যালায়েন্স হয় না। এটা অনেকটা আমাদের ওই যে সোসাইটাল একটা অ্যালায়েন্স। এগুলো হচ্ছে একটি কর্মসূচি ভিত্তিক এবং একটি দেশের একটি সার্বিক রাজনীতিক প্রেক্ষাপটে কিন্তু এটা হয়ে থাকে। এটা ট্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক, ইলেকট্রাল যেখানে আপনি বলেন সেটা হয়ে থাকে। আওয়ামী লীগকে আমরা দেখেছি বিএনপির বিরুদ্ধে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে তারা একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সুতরাং আদর্শগত এখানে কোনো ব্যাপার নাই, কিন্তু আমি বলটা এখন আওয়ামী লীগের কোর্টে দিচ্ছি। আমি তাদের উত্তর চাচ্ছি এখান থেকে। তারা যদি মনে করে জামাতের আদর্শ নীতি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, দেয়ারফর আইনগত প্রশ্ন এখানে চলে আসে, তারা যদি সেটা মনে করে থাকে এবং তারা বলেছে কয়েকবার, তাহলে তারা ক্ষমতায়, বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদের অবস্থান কি জাতির কাছে পরিষ্কার করতে হবে। তারা এই ব্যাপারে কি করতে যাচ্ছে জাতির কাছে পরিষ্কার করতে, তারা পরিষ্কার না করে এটাকে মূলধন করে রাজনীতি করছে। সুতরাং আমরা জানতে চাই তারা যে কথাগুলো বলেছে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সরকার হিসেবে তাদের অবস্থানটা কোথায়, সেই অবস্থান অবশ্যই তাদেরকে পরিষ্কার করতে হবে জামাতের ইস্যুতে। এবং জামাত যদি বৈধ হয়ে থাকে তো জামাতের সাথে কে রাজনীতি করবে, জামাত কার সাথে কে রাজনীতি করবে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কে কার সাথে কোয়ালিশন করবে, এটা তো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। আর যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে তারা তাদের অবস্থান পরিষ্কার করুক এবং পরিষ্কার করে সেটার উপরে তারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করুক, সেটা আমরা চাই। সরকার তো বলছে যে তারা একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং দল হিসেবে জামাতের বিচার করার জন্য আইন সংশোধন করা হয়েছে। আপনি বলছেন জামাত এখন আর রাজনীতিতে বিক্রয়যোগ্য পণ্য না। ভোটের যে সমীকরণ সেটাও বলে বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করা ছাড়া জামাত কখনো 3 থেকে 4% বেশি ভোট পায়নি, ফলে ভোটের রাজনীতিতে তারা খুব গুরুত্ব বহন করে না। প্রশ্ন হচ্ছে যে বিএনপি, আপনি বলছেন তরুণদেরকে সমর্থন দেয়, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, এরকম একটি দলকে জামাতের এই বার্ডেনটা কেন তারা বহন করছে? মানে জামাত কি খুব অপরিহার্য? আপনি যদি না, জামাতকে তো আমরা মোটেই বহন করি, আমাদের 20 দলীয় ঐক্য, এটাতে জামাত ইসলাম আর বিএনপির কোনো ঐক্য না, এটা 20 দলীয় ঐক্য এবং 20 দলীয় জোট, ঐক্য না, ইটস এ জোট। আমার কার প্রয়োজনীয়তা আছে কার প্রয়োজনীয়তা নাই সেই সিদ্ধান্ত বিএনপি নেবে। শেষ সময় বিএনপির রাজনীতির একটা বড় অংশ জুড়ে এক সময় অন্তত পলিটিক্যাল রেটরিকে ভারত বিরোধিতা ছিল, যে জায়গাটা থেকে বিএনপি অনেকখানি সরে এসেছিল বলে মনে হচ্ছিল। আবার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে বিএনপি চেয়ারপারসন তীব্রভাবেই সেটির আপত্তি করেছেন, এমনকি সেই প্রকল্প থেকে সরকারকে সরে আসার উনি আহ্বান জানিয়েছেন। এটি কি বিএনপির আসলে সুন্দরবন কেন্দ্রিক স্ট্যান্ড, নাকি এটি ভারত বিরোধিতার যে আগের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে বিএনপি আবার ব্যাক করলো? এটা বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড, এটা কারো বিপক্ষে নয়, এটা বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড, যেটা বিএনপি সবসময় করে আসছে। এখন দেশের জন্য স্ট্যান্ড নিতে গিয়ে যদি কেউ মনে করে তাদের বিরোধিতা করছে, সেটা আমার মনে হয় ভুল ধারণা। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে যে জীব বৈচিত্র্য আছে, এখানে এর মাধ্যমে যে আমাদের যে পরিবেশের উপর যে প্রভাব শুধু সুন্দরবন এলাকার সমস্ত বাংলাদেশে এবং আমাদের সমুদ্র অঞ্চলে কোস্টাল বেল্টে মানুষের জীবন জীবিকা, জীব বৈচিত্র্য, পরিবেশের উপর সার্বিক যে ভারসাম্যের উপর এটার যে প্রভাব, এটা আমাদের জন্য এটা অনেক বড় সম্পদ। যে কোনো উন্নয়ন তো আপনি সাস্টেনেবল হতে হবে। আমরা উন্নয়নের কথা বলে জনগণের ভোট কেড়ে নিয়ে নেব, উন্নয়নের কথা বলে পরিবেশ ধ্বংস করে দেব, উন্নয়নের কথা বলে মানুষের জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলবে, আইনের শাসন থাকবে না, তো সেই উন্নয়ন তো কেউ চায় না। আর সেই উন্নয়নেই বা কতটুকু উন্নয়ন, সেটাও তো প্রশ্নবিদ্ধ। আরেকটা কিন্তু আমরা দেখছি যে এই উপমহাদেশের রাজনীতিতে ভারত নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর এবং বিশেষ করে 5 জানুয়ারি নির্বাচনের পরে বেশিরভাগ বড় শক্তি, পশ্চিমা শক্তি, সেই নির্বাচনকে পর্যবেক্ষণেও তারা আসে না, সেই নির্বাচন নিয়ে তাদের প্রশ্নও ছিল, কিন্তু তারপরেও সেই নির্বাচন নিয়ে চূড়ান্তভাবে যে বিরোধী যায় সেটি তারা করেনি। অনেকে বলেন যে বিএনপির যে কূটনৈতিক উইং সেটি ভয়ঙ্কর রকমের দুর্বল, বিশেষ করে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশগুলো তাদের পাশে নেই। ফলে আপনারা কি আসলে আন্তর্জাতিকভাবে বিএনপি খুব একা হয়ে পড়েছে নানা কারণে? মোটেই নেই। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই নির্বাচন যে ফ্লড নির্বাচন, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ থেকে একথা বলা হয়েছে, এখনও বলা হচ্ছে
পুনর্নির্বাচনের কথাও বলা হচ্ছে। এই ক্ষেত্রে ভারতের অবস্থান নেওয়া উচিত আমি মনে করি, কারণ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমাদের প্রতিবেশী। যে বিশ্বের সমস্ত গণতান্ত্রিকামী দেশগুলো যে অবস্থান নিয়েছে বাংলাদেশের নির্বাচনের উপর, মানবাধিকারের উপরে, তারপরে আপনার আইনের শাসনের উপরে, বিভিন্ন দেশের আপনি দেখবেন পার্লামেন্টগুলোতে এগুলো আলোচিত হচ্ছে। বাংলাদেশ সরকারকে বলা হচ্ছে, ইউএন থেকে বলা হচ্ছে, রাইটস বডিগুলো কথা বলছে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি ভারতের যে নৈতিক অবস্থান, প্রিন্সিপাল পজিশন যেটা, সেটা নেওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে। এটা ভারত বিরোধিতার কোনো ব্যাপার নয়। ভারত আমাদের প্রতিবেশী, আমাদের ভারতকে নিয়ে চলতে হবে। আমাদের উন্নয়ন প্রক্রিয়াতে এই অঞ্চলের উন্নয়ন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বভাবত বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে সমস্ত গণতান্ত্রিককামী যে দেশগুলো আছে সবাই বাংলাদেশের নির্বাচনের উপর অবস্থান নিয়েছে, মানবাধিকারের উপর অবস্থান নিয়েছে, আইনের শাসনের উপর অবস্থান নিয়েছে, জীবনের নিরাপত্তার উপর অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি ভারত এগিয়ে আসা উচিত এই ব্যাপারে। আর একটা প্রশ্ন যেটা খুবই জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটার সঙ্গে বিএনপির কমিটি গঠনের পরে আপনাদের দলের একজন শুভাকাঙ্ক্ষী এবং মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন সময় উনি চেয়ারপারসনকে একটা চিঠিও লিখেছেন এবং তার আগেও বিভিন্ন অনুষ্ঠানে উনি বলেছেন যে বেগম জিয়া বা এই কমিটি যাই করুক, হাতে 9 থেকে 10 মাসের মতো সময় আছে। এবং উনি সেটি মিন করেছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান, যে মামলাগুলো রায় হয়তো এই সময়ের ভিতরে হয়ে যেতে পারে বলে তার মূল্যায়ন। ফলে এই 9-10 মাসের ভিতরে বিএনপির নতুন কমিটিকে যা করার করতে হবে। তার এই বক্তব্যকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন, দল কীভাবে মূল্যায়ন করে? না, ঠিক আছে, আমি যেটা বলছি, বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। যে কোনো ধরনের মন্তব্য, সমালোচনা, পরামর্শ আমি মনে করি স্বাগত জানানো উচিত এবং এটার উপর আলোচনা করা উচিত। তবে এই কাউকে জেলে পুরে মিথ্যা মামলা দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকবে, সেটা কোনোদিন সম্ভব হয়নি বিগত দিনের, সামনেও হবে না। বরঞ্চ এটা বুমেরাং হয়ে আমরা দেখেছি বারবার। নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, মিথ্যা মামলা, জেল, এগুলোর পরিপ্রেক্ষিতে যারা করে তারা কিন্তু রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে। তার মানে ডাক্তার জাফরুল্লাহর আশঙ্কার সঙ্গে আপনিও খানিকটা একমত? না, সেটা তারা কি করবে সেটা তো ওরা সরকার বলতে পারবে, সেটা আমার জানা নেই। তবে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি সেই প্রক্রিয়া অব্যাহত রাখে, যে প্রক্রিয়া এখন দেশে চলছে, অব্যাহত থাকলে এটা বুমেরাং হবে এবং যারা এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা তাদের প্রতি বুমেরাং হয়। জি, আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তারেক রহমান বিএনপির অন্যতম নীতি নির্ধারক এবং বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি। উনি দীর্ঘদিন থেকে দেশের বাইরে একাধিক মামলার কারণে চিকিৎসাধীন। তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা বা নেওয়া হবে কিনা, এটা একটি প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই অভিযোগ করেন, বিশেষ করে বিএনপির যারা দীর্ঘদিন রাজনীতি করেন, যে শেষ বিএনপি সরকারের সময় তারেক রহমানের নানান ভুল সিদ্ধান্তের কারণে দলটি সাফার করছে। সেই প্রসঙ্গে আপনারা কখনো আলোচনা করেছেন কিনা? না, ভুল সিদ্ধান্ত ঠিক কোনটি ভুল সিদ্ধান্ত? তারেক রহমান সাহেব 2001-এর নির্বাচন তো পরিচালনা করেছেন এবং সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করেছেন। আর উনি তো তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসছেন। উনি তো প্যারাশুটেড লিডার তো উনি না। উনি তো তৃণমূল থেকে গ্রামে গঞ্জে, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেভাবে গ্রামে গঞ্জে রাজনীতি করেছেন, উনি তো গ্রামে গঞ্জে রাজনীতি করে স্তরে স্তরে উঠে এসেছেন। সুতরাং ওনার ভুল তো কোনো কিছু আইনগতভাবে আমরা কিছু দেখছি না। কতগুলো মিথ্যাচারের মাধ্যমে, আপনার মিথ্যা মামলার মাধ্যমে যদি আপনি কাউকে কলঙ্কিত করতে চান, তো সেটা তো জনগণের বোধহয়, বাংলাদেশের জনগণের বোধহয় বোঝার ক্ষমতা আমার মনে হয় অতটুকু আছে। তাকে দেশে ফেরানোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা? অবশ্যই যখন সময় আসবে উনি তো দেশে ফিরবেন। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেশে ফেরার কোনো সুযোগ আছে আমি তো মনে করছি না। কারণ আইনের শাসন থাকলে আপনি আইনের প্রোটেকশন পাবেন। যদি আইনের শাসন না থাকে, সেখানে তো কারো জীবনের নিরাপত্তা নেই। তো সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, জনগণের ভোটাধিকার ফিরে পেতে হবে, আইনের শাসন ফিরে আসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আইনের শাসন ব্যতিরেকে কোনো মানুষের কোনো প্রোটেকশন নেই। এবং সেটা শুধু তারেক রহমান সাহেব আজকে এটার ভিকটিম, কালকে আপনি হবেন, সারা দেশ হবে। এবং এটাই নিয়ম। আমরা হিটলারের সময় দেখেছি, যারা যখন জুদেরকে নিয়ে যাচ্ছে সবাই বলছে আমি তো জু না। তো যখন হোমোসেক্সুয়ালদের নিয়ে যাচ্ছে, আমি তো হোমোসেক্সুয়াল না। ট্রেড ইউনিয়নদের নিয়ে যাচ্ছে, আমি তো যখন ওকে নিয়ে যাচ্ছে তখন আর কেউ আশেপাশে নাই। সুতরাং আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আইনের শাসন সবার জন্য
প্রযোজ্য, কোনো ব্যক্তির জন্য না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি, আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।